গত 7ই ফেব্রুয়ারি 29তম বার্ষিক সম্মেলন শুরু হয়ে গেল কলকাতার স্বভূমি রংদরবারে। মাত্রা অতিরিক্ত ফুসফুসের নানান ধরনের সমস্যা গ্রামে ক্রমশ বাড়ছে। সিওপিডি ক্রনিক ডিজিজের মূল কারণ হিসেবে দায়ী ধূমপান। বিশেষ চিকিৎসকরা তাদের অভিজ্ঞতা শেয়ার করে মূল উদ্দেশ্য ফুসফুসের সব রকমের অসুখের প্রাথমিক স্তর নির্ণয় করা এবং অত্যাধুনিক চিকিৎসার সাহায্যে অসুখের বাড়বাড়ন্ত কমিয়ে দেওয়া যায়। ফুসফুসের অসুখের সবথেকে কষ্টকর দিক শ্বাসকষ্ট। আজকাল অনেক অধূমপায়ী রোগীদের মধ্যেও এই রোগ দেখা যায়। ফুসফুসের ক্রনিক অসুখের নতুন নিউমোলজিস্ট টিকার গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়। আশা করা যায় আগামী দিনে ফুসফুসের অসুখের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ারে নতুন দিগন্ত খুলে দেবে। তারই কিছু বিশেষ অংশের ছবি দেখুন 24x7 বাংলা টিভির মাধ্যমে। ডাস্ট অ্যালার্জি থেকে পলিউশন বিশাল টপিক এবং এরিয়া অফ ডিসকাশন। এটার ওভার সিম্পলিফিকেশন করলে ভুল তথ্য যাবে। এটা অত সিম্পলিফাই করা যায়, কিন্তু এটা সোশ্যাল, যেটা আপনারাও সাহায্য করুন, এটা আপনাদেরও সাহায্য করতে হবে। প্রেসের রোল প্রবাবলি ডাক্তারদের থেকে অনেক বেশি। একটা ছোটো তথ্য বলি, আপনারা হয়তো জানেন না, এর পিছনে রাজনীতি হচ্ছে। তো এটা সবাইকে মানতে হবে। পশ্চিমবঙ্গে নাড়া পড়ানোটা ছিল না, ঠিক এখন চালু হয়েছে। কি সেটা কি লক্ষ্য করেছেন? গ্রামগঞ্জে যারা ঘোরে তারা বুঝতে পারে নাড়া পড়ানো পশ্চিমবঙ্গেও চালু। নাড়া পড়া আছে। এআই যে ব্যাপারটা বলেছে, এআই ডিটেকশন বা তার সিওপিডি বা অন্য কোনো রোগ কিছু আছে, এটা বিগত 1 বছরে মানে কতটা ডেভেলপমেন্ট হয়েছে? অভূতপূর্ব। এবং গত 7 দিনে আমি বলছি, আমাদের 7 দিন আগে যে ওয়ার্কশপ হয়েছে, আমি যতটুকু এআই 7 দিন আগে ইউজ করতাম, এখন তার 100 গুণ বেশি ইউজ করেছি নেক্সট 7 দিন। এবং আমি এইটুকু বলতে পারি, এই বয়স্ক লোকেদের যাতে এই ফ্লু, সিজনাল ফ্লু বলে, এই ফ্লু যাতে না হয়, নিউমোকাল ইনফেকশন যাতে না হয়, সেই জন্য কিছু ভ্যাকসিন বেরিয়েছে। সেই ভ্যাকসিন অনেক রকম বেরিয়ে গেছে। তার মধ্যে কোনটা নেওয়া ভালো, কোনটা বছর বছর নিতে হয়, কোনটা একবার নিতে হয়, কোনটা সারা জীবনে 2বার নিতে হয়, এই আলোচনাগুলো কিন্তু আমাদের এই সম্মেলনে হচ্ছে। দেখো, একটা কোনো টেস্ট মানে সবাইকে আপনি যদি বলেন যে একটা টেস্ট যেটা বোঝা যাবে যে তার সিওপিডি আছে কি নেই, আগামী দিনে আপনি এটা বলতে চাইছেন জোর গলায় যে আগামী দিনে এআই এর মারফত অনেক কম সময় অনেক বেশি সময় আপনি আজকে ট্রেনের টিকিট কাটেন ঘরের ফোন দিয়ে। যখন ট্রেনের টিকিট লাইন দিয়ে কাটতে হতো কাউন্টারে লিখে লিখে, তার থেকে আমরা পাল্টেছি। এআইও পাল্টে, এআইও আমাদের জীবনযাত্রা পাল্টে। হাউ টু ইউজ এআই, এআই নিয়ে ডেটা রিসার্চ। যাদের এক্সপোজার আছে, তথাপি তারা ধূমপান করেছে, পলিউশনের মধ্যে আছে, বায়োমাস এক্সপোজারের মধ্যে আছে, তাদের যদি কাশি বা শ্বাসকষ্ট থাকে তাহলে তাদের অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। লাং ফাংশন টেস্ট বা স্পাইরোমেট্রি বলে একটা টেস্ট হয়, খুব সিম্পল টেস্ট। একটা শ্বাস মেশিনের মধ্যে খুব লম্বা শ্বাস নিয়ে ঝরে শ্বাস ছাড়তে হয়, তাতে আমরা ধরতে পারি তার শ্বাসনালীর সংকোচন আছে কিনা এবং ওষুধ দিয়ে সেই সংকোচন প্রসারিত হচ্ছে কিনা, কতটা সংকোচন, কতটা খারাপ আছে এবং তার সিওপিডি ক্রাইটেরিয়ায় পড়ছে কিনা। পড়লে ঠিক সময় তাদের ইন্টারভেন করা, তথাপি ধূমপান থেকে দূরে রাখা বা পলিউশন থেকে দূরে রাখা এবং ঠিক ওষুধ দিয়ে এবং যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ভ্যাকসিন দিয়ে তাকে ঠিক রাখা যায়। এত একটা প্রশ্ন ছিল। সেগুলো আমরা একবার করবো কীভাবে, কীভাবে সুস্থভাবে ব্যবহার করে ভালোভাবে শেখা যাবে, সেগুলো প্ল্যাটফর্ম শেয়ারিং এবং দেশের বিভিন্ন জায়গায় কী হচ্ছে, কোথায় কী হচ্ছে, এই নিয়ে একটা আদান প্রদান, সুষ্ঠু আদান প্রদান। এটা আমরা 30 বছর ধরে প্রয়োগ করছি, বছরও করেছি। আশা করি আলহামদুলিল্লাহ এখানে বছর রাষ্ট্রের কাছে আর স্পিকার বাইরে থেকে আছে। পেশেন্ট ছিল, একসাথেই মারা গেছে। ডক্টর মনীষ প্রধানের কাছে ট্রিটমেন্ট করতো। তা আমার একটা প্রশ্ন ছিল যে আমের মুকুল থেকে কি কোনো পেশেন্টের প্রবলেম হয়? আমার কাছে একটা এসেছিল। আম বলে না, সমস্ত ফুলি যখন পোলেন যখন তৈরি হয় তখন সেই পোলেনটা বাতাসে ঘুরে বেড়ায় এবং কার কোন পোলেনে অ্যালার্জি হবে সেটা আগে থেকে বোঝা যায় না। যদি দেখা যায় যে সেই পোলেনে কারোর হাঁচি, জ্বর, নাক দিয়ে জল পড়া এগুলো হচ্ছে, তাহলে বুঝতে হবে সেই পোলেনে তারা অ্যালার্জি টেস্ট করা। অ্যালার্জি টেস্টের ব্যাপারে সেটা নিয়েও আমাদের এখানে আলোচনা হচ্ছে যে অ্যালার্জি, হ্যাঁ,
অ্যালার্জি টেস্টটা কতটা গুরুত্বপূর্ণ, সেটা করে আদৌ লাভ হয় কিনা, এটা করার ফলাফল কি, চামড়ায় যে অ্যালার্জি টেস্ট করা হয় তার সাথে শ্বাসনালীর অ্যালার্জির কোনো সম্পর্ক আছে কিনা, সম্পর্ক কতটা গভীর, এইগুলো নিয়েও কিন্তু আমাদের এখানে ডাক্তাররা নিজেরা আলোচনা করছে। এই কনফারেন্সের যেটা উদ্দেশ্য, এটা সমস্ত পশ্চিমবঙ্গের মানুষের কাছে কিন্তু পৌঁছে দিয়েছে। এছাড়াও বেতারের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের যে বেতার দপ্তর আছে ভারত সরকারের, তার মাধ্যমেও কিন্তু আমরা এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাই। এয়ার পলিউশন তো খারাপ, একিউআই জন্য ফুসফুসের রোগ এখন কিরকম বেড়েছে তার সম্বন্ধে কোনো আলোচনা হচ্ছে। হ্যাঁ, সেগুলো কিন্তু আলোচনা করে। এয়ার কোয়ালিটি নিয়ে, পলিউশন এবং লাং ডিজিজ নিয়ে অনেক কনফারেন্স আগেও হয়েছে। এই কনফারেন্সেও এদের আলোচনা হবে এয়ার কোয়ালিটি এবং তার ইম্প্যাক্ট অন রেসপিরেটরি। একটা ছোটো তথ্য দিয়ে রাখি, এখন বলছে যে এয়ার পলিউশনের জন্য যত ক্যান্সার হয় সেইটা প্রায় ধূমপানজনিত ক্যান্সারের দ্বিগুণ। তাই এটা মনে রাখবেন যে যে বাতাস আমরা সচেতন শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে নিচ্ছি, সেটা তার ক্ষেত্রে কিন্তু ক্যান্সারের সম্ভাবনা বাড়ছে। বাড়তে পারে এই যে ফুসফুস শুকিয়ে যাওয়ার রোগটাকে আমরা ইন জেনারেল ইন্টারস্টিসিয়াল লাং ডিজিজ বলি। স্যার যেরকম বললেন বিভিন্ন ভাগ আছে, কিছু চিকিৎসা করে অনেক ভালো রাখা যায়, যেগুলো কারণ আমরা জানতে পারি, কিন্তু যেটা আরেকটা আছে যেটা কারণ আমাদের কাছে অজানা, সেটাকে আইপিএফ বলে। সেটা খুব দ্রুত প্রোগ্রেস করে। ওষুধের ব্যাপারে ওনারা বলছেন যেটা দুটো অ্যান্টিফাইবোটিক ড্রাগ আমাদের এখন আছে, বেশ কয়েক বছর ধরেই চলছে, পারফেনারিন আর নিটিনারিন। কিন্তু লাং ট্রান্সপ্লান্টেশন আছে এবং ভারতবর্ষের অনেক জায়গায় লাং ট্রান্সপ্লান্ট করছে। ঠিক সময় লাং ট্রান্সপ্লান্ট পাঠানোটাও একটা ইম্পর্টেন্ট কাজে পড়ে। আচ্ছা, এই হলো এক। আর একটা হচ্ছে যেটা হাইপার সেন্সিটিভ নিউমোনাইটিস, এইটার সম্বন্ধে সচেতনতা বাড়ছে ভারতবর্ষে। আমাদের যে কিছু কিছু সমীক্ষা করে দেখা গেছে যে হাইপার সেন্সিটিভ নিউমোনাইটিস, যেটাতে ফুসফুস শুকিয়ে দেয়, ওয়ান অফ দি কমন কারণ। এবং এটা হচ্ছে যেমন পায়রার এক্সপিটা পায়রার মানে অলপ থেকে হতে পারে, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে তার সচেতনতা যদি বাড়ে এবং আগে ধরতে পারি ঠিক ওষুধ দিয়ে এবং জায়গার থেকে সরিয়ে নিয়ে যেতে পারলে আমরা রোগটাকে পুরোটাই হল্ট করে দিতে পারি। আমরা কি ডাক্তারবাবু, এখানে আপনি এরকম ফিউচার আপনি ভবিষ্যতে রিসার্চ আপনি দেখতে পাচ্ছেন যেরকম আপনি শুরুয়াত যেটা এয়ার পলিউশন দিল্লি এয়ার পলিউশন নিয়ে আমরা জানি, কারণ সেটা আপনাদের মাধ্যমে লোকের কাছে এসেছে যে দিল্লির এয়ার কোয়ালিটি এত খারাপ, এত তার মাত্রা বেশি। কিন্তু কলকাতা যে দিল্লির থেকে পিছিয়ে নেই সেই কথাটা কিন্তু বলা হচ্ছে না। বিশেষ করে জানুয়ারি মাসের 4 তারিখে কলকাতার যা পলিউশন ছিল সেটা কিন্তু দিল্লিকে ছাড়িয়ে গেছে। কাজে কলকাতা কিন্তু দিল্লির খুব একটা পেছনে নেই এয়ার পলিউশনের। সেদিক দিয়ে বলতে গেলে টপ 10 পলিউটেড সিটিজ ইন দি ওয়ার্ল্ডের মধ্যে ইন্ডিয়ার অনেকগুলো সিটি পড়ে যাচ্ছে। এক, সিওপিডি তথাপি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এই এয়ার পলিউশনের জন্য বাড়ে এবং আমাদের সেকেন্ড লিডিং কজ অফ ডেথ যদি বলতে হয় সিওপিডি আসে। সিওপিডির বার্ডেন অনেকটা বেশি। এর মধ্যে আমরা আগে ভাবতাম ধূমপান, এখন দেখছি এয়ার পলিউশন এবং বায়োমাস ফুয়েল। গ্রামের দিকে যে কাঠের জালে রান্না হচ্ছে বা কয়লায় রান্না হচ্ছে তার ধোঁয়াবদ্ধ ঘরের মধ্যে ভেন্টিলেশন নেই, তার জন্য সিওপিডি বাড়ছে। সিওপিডি রোগটা তাড়াতাড়ি ধরাও অর্থাৎ আর্লি ডিটেকশন, আমরা এখানকার সেশন করেওছিলাম যে আমরা কি করে আমরা এই সিওপিডি রোগটার মধ্যে যেটা অ্যাওয়ারনেস জিজ্ঞেস করলেন, আমরা সাধারণ মানুষের মধ্যে এই রোগটা অ্যাওয়ারনেস অর্থাৎ এই কাশি শ্বাসকষ্ট রয়েছে, সে বাড়িতে মানে বায়োমাস ফুয়েল এক্সপোজার রয়েছে বা পলিউশন মধ্যে এক্সপোজ রয়েছে, যেমন ট্রাফিক পুলিশ বা যারা বাইরে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কাজ করে, তাদের যদি কোনো সময় কাশি শ্বাসকষ্ট দীর্ঘদিনের থাকে তাহলে তাদের একটা ছোট্ট টেস্ট যেটাকে স্পাইরোমেট্রি বলি, সেটা যদি করতে পারি আমরা তাকে সিওপিডি আছে কি নেই বলতে পারি এবং তাকে ঠিক পথে আমরা করতে পারি। অর্থাৎ ধূমপান বন্ধ বা এক্সপোজার থেকে সরিয়ে আনা এবং ঠিক ওষুধ দিয়ে তার মরবিডিটি এবং তার আয়ু অনেকটা বাড়ানো যায়। বাচ্চাদের মধ্যেও শ্বাস-প্রশ্বাসজনিত রোগটা বেশি এসে গেছে। এটা কি অনলি পলিউশনের জন্য না অন্য বাড়তি? দেখুন, একটা জিনিস হচ্ছে আমাদের অ্যাওয়ারনেসও বেড়েছে যে আমরা আগে যেরকম সর্দি কাশি হতো বামা বাড়া মতো এরকম ভুগলে ভালো, এখন আমরা বুঝতে পারছি যে মাল্টি ট্রিগার উইজ বলে একটা তথ্য উঠে এসেছে, যেটা পরবর্তীকালে এগুলোই অ্যাজমা হতে পারে। অর্থাৎ যে কোনো একটা কারণে একটু মানে কোনো ধুলোর মধ্যে গেল, একটা সিগারেটের ধোঁয়া লাগলো বা কারোর একটা ঠান্ডা লেগেছে, পাশ দিয়ে গেল, তার অল্পতেই ঠান্ডা লেগে যাচ্ছে এবং বছরে 3-4 করে হচ্ছে, এটাকে আমরা মাল্টি ট্রিগার উইজ বলি। এগুলোই অ্যাজমার পূর্ব লক্ষণ, এগুলো পরবর্তীকালে অ্যাজমা হচ্ছে। এগুলো যদি আমরা সচেতনতা বাড়ে ঠিক সময় ধরতে পারি এবং আমরা ইনহেল মেডিকেশন দিয়ে ঠিক করে চিকিৎসা করতে পারি, পরবর্তীকালে অ্যাজমা নাও হতে পারে অথবা অ্যাজমা অসুখটা আরও অনেক পিছিয়ে যেতে পারে।
এবং তাদের লাংসের যে মানে কোয়ালিটি অফ দি লাংস যেটা বলা হয়, লাং ফাংশন টেস্ট দিয়ে সেটা অনেকটা প্রিজার্ভ থাকে। একটা সচেতনতা বাড়ছে মা বাবাদের মধ্যে যে সর্দি কাশি লাগাটা ভালো, লাগলে কোনো ক্ষতি নেই, ইমিউনিটি পাওয়ার বাড়ে, এই কথাটা আর আসছে না। এবং ঠিক সময় তারা ডাক্তারের কাছে যাচ্ছে এবং বাচ্চাদেরও ফুসফুসের কার্যক্ষমতা মাপার এখন যন্ত্র চলে এসেছে, যেটাকে অসিলোমেট্রি বলি। এবং সেই অসিলোমেট্রি বা বড়দের ক্ষেত্রে যেমন স্পাইরোমেট্রি করতে পারি, বাচ্চাদের ক্ষেত্রে স্পাইরোমেট্রি করা সম্ভব হয় না, অসিলোমেট্রি টেস্ট করা হয় এবং করে আমরা বলতে পারি যে বাচ্চার ফুসফুস কমজোরি আছে এবং ঠিক সময় আমরা ইন্টারভেন করতে পারি। সবার মধ্যে একটা ভুল ধারণা রয়েছে, সেটা হচ্ছে ইনহেলার নেওয়া। ইনহেলার বিষয়টা আমি ইনহেলার নিলে সারা জীবন নিতে হবে, মানে সেই ব্যাপারটা ভালো প্রশ্ন। প্রশ্ন করলে সারা জীবন করতে হবে, প্রেশারের ওষুধ খেলে সারা জীবন প্রেশারের ওষুধ খেতে হবে, ডায়াবেটিস হলে সারা জীবন ডায়াবেটিসের ওষুধ নিতে হবে। তো এইগুলো এই সারা জীবন নিতে হবে কথাটা অ্যাজমার ক্ষেত্রে লেগেই যায়। অর্থাৎ এই তকমা লাগে, এই তকমা লাগে তার একটাই কারণ, এটার মধ্যে একটা ইতিহাস আছে এবং একটা সামাজিক সচেতনতার ব্যাপার আছে। আগেকার ধরুন আজকে থেকে 40 বছর আগে ইনহেলার কাছে দেওয়া হতো, তখন নতুন ইনহেলার এসছে, তৈরি হয়ে বাজারে আসতে শুরু করেছে, তখন ইনহেলার কিন্তু কয়েক বয়স্ক বাবা মা মহিলা বহুদিন সারা জীবন অ্যাজমায় ভুগেছে, ঠিক হবে না, তাকে ইনহেলার দেওয়া হচ্ছে, সেই ইনহেলার দিচ্ছে ঠিক হচ্ছে। তাহলে তখন লেভেলটা পড়ে গেল, ইনহেলার তো নেশার মতো হয়ে যায়, বারবার ওষুধ লাগে, কারণ তখনকার ওষুধপত্র ওরকমই ছিল যে দিলে 400 টাকা। এই যে সারাদিন একটা লোক মানুষ ডিজিজ ফ্রি সিমটম ফ্রি থাকে এবং ইনহেলার ছিল। এবং আস্তে আস্তে বিজ্ঞান পাল্টেছে, ওষুধপত্র পাল্টেছে, ড্রাগ ডেলিভারি মেথডস পাল্টেছে, ডিভাইসেস পাল্টেছে। এখন অনেক ওষুধ আছে দিনে একবার নিলে একবার, প্রেশারের ওষুধ 5 বার খেতে হবে, দিনে একবার নিলে একবার, দিনে একবার নিলে এরকম ওষুধ আছে। কাজে এই ধারণাও মানুষের মধ্যে পাল্টে যাচ্ছে এবং এখনকার দিনে ইনহেলার অ্যাকসেপ্টেন্স অনেক বেশি। কাজে এইটা নিয়ে যে কোনো সামাজিক স্তরে যে কোনো চেঞ্জ একদিনে হয় না, অনেক সময় লাগে, অনেক চেঞ্জ হচ্ছে এবং আমরা আশাবাদী। ডাক্তারবাবু ফুসফুস শুকিয়ে বলে নিই, এক্ষেত্রে আমরা যেটা বলি যে ধরুন আপনার চোখের অসুখ হয়েছে, তাতে আপনি চোখের ড্রপ দেন। যদি কানের ব্যথা হয়, কানের অসুখ হয়েছে, কানের ড্রপ দেন। সেরকম ওই ফুসফুসের যে অ্যালার্জি, তাতে ফুসফুসে যদি সরাসরি ওষুধ পৌঁছে দেওয়া যায়, তার থেকে তো ভালো কিছু হয় না। আপনি খাওয়ার ওষুধ খান, ইঞ্জেকশন দিন, যাই করুন, সেটা রক্তের মাধ্যমে গিয়ে শেষ পর্যন্ত ফুসফুসে গিয়ে কাজ করবে এবং তার যে সাইড এফেক্ট সেটা রক্তে যখন থাকবে তখনই বেশি হবে। সরাসরি ফুসফুসে যদি গিয়ে সে কাজ করে, তার কার্যকারিতাও বেশি হবে। এই যে 29তম ন্যাশনাল কনফারেন্স আমাদের চলছে, সর্বমিত প্রোগ্রাম করলে একটা কনফারেন্স হলো, এই যে লাংস ইনফেকশন মানুষের কতটা এটা মানে এই ক্ষেত্রে পলিউশনের ক্ষেত্রে কলকাতা তো বললেন যে কলকাতা পলিউশন দিল্লি থেকে ছাপিয়ে গেছে, এবং এই লাংস ইনফেকশনে মানুষের কতটা ক্ষতিকর এবং এর জন্য মানুষের কী কী উপায় গ্রহণ করা উচিত যদি একটু সংক্ষেপে বলেন। ইনফেকশন আর পলিউশন দুটো আলাদা জিনিস। ইনফেকশন সম্পর্কে আমি একটা জিনিসই বলবো, আপনাদের যদি কোনো মেসেজ দিতে হয় সমাজকে, তাহলে একটাই মেসেজ দেবেন, ওষুধের দোকানে গিয়ে উইদাউট প্রেসক্রিপশন অ্যান্টিবায়োটিক কিনে খাবেন না। এইটা হচ্ছে সবথেকে বড় অন্তরায় সুচিকিৎসা। আর 2 নম্বর, পলিউশন সম্পর্কে একটা জিনিসই বলবো যে পলিউশন একা কারোর পক্ষে কন্ট্রোল করা সম্ভব নয়, কোনো ডাক্তার করবে না, শুধু একা সরকার করবে না, এটা সামাজিক সচেতনতার মাধ্যমেই পলিউশন কন্ট্রোল। কিন্তু একটা প্রশ্ন ছিল যে এই যে আমি আপনাকে একটু বলছিলাম যে আমার বাবার অ্যাজমাটিক পেশেন্ট, অ্যাজমা পেশেন্টরা কি এক চান্সে করে খুব কষ্ট পেয়ে মানে করে একশো। অ্যাজমা পেশেন্ট তখনই কষ্ট পাবে যখন তার চিকিৎসা হবে না। অ্যাজমা পেশেন্ট যদি ক্রনিক্যালি সঠিক চিকিৎসা হয় তাহলে অ্যাজমা পেশেন্ট কষ্ট পাবে। এবং এরা সিজন অনুযায়ী কি এরা বাড়ে কমে এরকম কোনো ব্যাপার আছে? বাড়ে, বর্ষাকালে একটু বাড়ে, শীতকালে তো ডেফিনেটলি বাড়ে অ্যাজমা। তো এটা বাড়তে পারে, সিজনাল ভেরিয়েশনস আছে, রেসপিরেটরি ডিজিজের সিজনাল ভেরিয়েশন আছে। এখনকার দিনে 90% মানুষের চেস্ট মানে ইনফেকশনের দিকে বা চেস্টের সমস্যা হচ্ছে, এক্ষেত্রে আপনি কী অ্যাডভাইজার দেবেন? একটা মেয়েদের মেয়েদের হয়েছিল, মেয়েদের ক্ষেত্রেও হচ্ছে, মেয়েদেরকে তো হচ্ছে, মহিলাদের মধ্যে ধূমপানের প্রবণতা বাড়ছে, এখন বেড়েছে। এবং একটা স্টাডি হয়েছিল, পোসাইডন স্টাডি বলে, এটা সারা ভারতবর্ষে একটা ইউনিক স্টাডি। একদিনে 1 ঘন্টা সময় সারা ভারতবর্ষে প্রায় 18,000 ডাক্তারের চেম্বারে কী ধরনের পেশেন্ট আসছে সেটা দেখা হয়েছিল। এবং ইন্টারেস্টিংলি দেখা গিয়েছিল যে মেডিকেল কনসালটেশনসের জন্য যারা ডাক্তারের চেম্বারে আসছে তাদের 50%-এর বেশি হচ্ছে ফুসফুসজনিত অসুখ। তাহলে এই ফুসফুসজনিত অসুখ সম্বন্ধে আমাদের দেশে কিন্তু অ্যাওয়ারনেস হচ্ছে। এই অ্যাওয়ারনেস যত বাড়বে এই অসুখ কন্ট্রোল করা সহজ। ডক্টর
থ্যাংক ইউ। আপনার নামটা যদি আর আমি ডক্টর অংশুমান মুখোপাধ্যায়, আমি কনসালটেন্ট রেসপিরেটরি।